কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। ভাই বলুন, আপনি সিআইডি অফিসার। দেখুন স্যার, দফায় দফায় এসে না আমাকে আপনারা জ্বালাতন করছেন। এতে আমার বিজনেসে লস হচ্ছে। সম্বন্ধে আমার পার্টনার ছিল, সে কি কাজ করে ফেঁসে গেছে, মার্ডার পর্যন্ত হয়ে গেছে। আমি তার কিছু জানি না। মিছিমিছি আমাকে না আপনারা হ্যারাস করছেন। কাউন্টারে ইতিমধ্যে কয়েকজন খদ্দের এসেছিল। তারা হাঁ করে তাকিয়েছিল। তরুণ তাদের দিকে ঘুরল। কর্নেল মুখে সেই অবাক ভঙ্গিটি দেখেই শ্বাস ছেড়ে বললেন, ভুল করছেন তরুণবাবু। ঠিক আছে, থানায় গিয়ে দেখা করবো। বড়বাবু হচ্ছে না, আপনি এখন আসুন স্যার, দয়া করে আসুন। কর্নেল ভিড় ঠেলে হাঁটতে থাকলেন। রাস্তায় গিয়ে মুচকি হেসে বললেন, অনেক সময় অন্ধকারে ঢিল ছুড়ে দেখেছি, ঠিক জায়গায় লেগে যায়। কি বুঝলে বলো এবার? স্বপন দাস ইন্দ্রজিৎ বাবুর দলে ছিল, আর এই তরুণচন্দ্র ডিস্কোর এক চেলা। কর্নেল গাড়িতে ঢুকে বললেন, আর কিছু বুঝলে? গাড়ি স্টার্ট দিয়ে বললাম, ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে ডিস্কোর তো শত্রুতা আছে। ইন্দ্রজিৎ বাবুর নাটকের দলে স্বপন দাস সম্ভবত ডিস্কোর চর হয়ে ঢুকেছিল। ইন্দ্রজিৎ বাবুই তো বলেছিলেন তাঁর দলে ডিস্কোর চর আছে। স্বপনকে কে খুন করলো বলে মনে হয় তাহলে? ইন্দ্রজিৎ বাবুকে সন্দেহ করা চলে। তাহলে তোমার ধারণা অনুসারে চন্দ্রিকার খুনি ইন্দ্রজিৎ বাবু? চন্দ্রিকাকে উনি খুন করবেন কেন? মোটিভ কি? চন্দ্রিকার লুকিয়ে রাখা ওই কাগজটা তো আপনাকে ডিস্কোই চাইছে। ডিস্কোই ইন্দ্রজিৎ বাবুকে কিডন্যাপ করে 1 লক্ষ টাকা আদায় করল। কাজেই অরিজিৎ বাবুর থিওরি অনুসারে একজন তৃতীয় ব্যক্তি এই রহস্যের পেছনে আছে। সে ডিস্কোকে টেক্কা মেরে ওই কাগজটা অর্থাৎ চিচিং পাকের কোড নাম্বার হাতাতে স্বপনকে দিয়ে চন্দ্রিকাকে মেরেছে। চন্দ্রিকা টের পেয়েছিল, থিয়েটার থেকে সে তার পিছু নিয়েছে এবং আপনার থিওরি অনুসারে চন্দ্রিকা তাই তার পার্স আপনার জিম্মায় পৌঁছে দিয়েছিল, তাই না? হেমেন্দ্র সেই রাতে ওলসেন হাউসের কাছে ছিলেন, কাজেই তৃতীয় ব্যক্তি হেমেন্দ্র। তুমি বলেছিলে হেমেন্দ্রর ডিস্কো হওয়ার চান্স আছে। না, ডিস্কো অন্য কেউ। হি ইজ আ বিগ গাই। পুলিশের কথা এটা। আজ শুনবেন আরেকটি কর্নেল কাহিনী, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা পরগাছা রহস্য, 3য় পর্ব। আমাদের উপস্থাপনায় গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, পরগাছা রহস্য, 3য় পর্ব। বাড়িটার কাছে একটা পুলিশ ভ্যান দেখে বুঝলাম কড়া পুলিশ পাহারা বহাল আছে। সাদা পোশাকের পুলিশ দেখলে আমি চিনতে পারি তারা দুদিকের ফুটপাতেই দাঁড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে। কেউ খৈনিওয়ালার কাছে বসে গল্প করছে আর খৈনি ডলছে। গাড়ি থেকে বেরিয়ে গলির মুখে একজন সাদা পোশাকের অফিসার কর্নেলকে দেখে হাসলেন। কর্নেল তার পাশ কাটিয়ে বাড়িতে ঢুকলেন। দেখলাম ছোট্ট লনের ওপাশে বেঞ্চে কজন সশস্ত্র কনস্টেবল বসে আছে। বারান্দায় হ্যারি ওলসেন বেতের চেয়ারে বিমর্ষ মুখে বসেছিলেন। কর্নেলকে দেখে হাত তুলে অভিনন্দন জানালেন। আমরা বসলাম। কর্নেল বললেন, আশা করি কোনো অসুবিধা হচ্ছে না মিস্টার ওলসেন। ওলসেন বললেন, হচ্ছে, তাছাড়া পুলিশ আমার বাকি জীবনকাল পর্যন্ত আমাকে পাহারাও দেবে না। তখন ডিস্কো আমাকে খতম করবেই। কাজেই ঠিক করেছি বাড়ি আমি বেচে দেব।
বম্বে চলে যাব আমার এক আত্মীয়ের কাছে। আপনার ভাড়াটেদের খবর কি? ওরা আছে, বাইরে শিকার ধরতে যাচ্ছে আগের মতো, তবে কাউকে সঙ্গে আনতে পারছে না। একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন ডিস্কো ওপরতলায় খুব চাপ দিচ্ছে পুলিশ তুলে নিতে, কাজেই আপনি যতই চেষ্টা করুন পুলিশ কিন্তু চলে যাবে। বাড়ি যে বেচবেন বলছেন, কিনবে কে ভেবেছেন? মেয়েগুলোকে বলেছি ডিস্কোকে বলো সে কিনে নিক, কিন্তু ওরা বলছে ডিস্কোর সঙ্গে যোগাযোগই করতে পারছে না। আমিও ফোন করেছিলাম, রিং হচ্ছে, কেউ ধরছে না। ডিস্কো যদি বাড়ি না চায়? পড়ে থাকবে, আমি চলে যাব। কয়েকটা দিন অপেক্ষা করুন মিস্টার ওলসন। অপেক্ষা করে কি লাভ? ডিস্কোকে আমি ঢিট করে ফেলবো, সে যেই হোক। বিশ্বাস করি না, রাজনীতিওয়ালারা তার মুরব্বী। আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি, ঠিকঠাক জবাব পেলে আমার সুবিধে হয়। বলুন, আপনাকে আমি কিচ্ছু গোপন করিনি, করব না। আপনি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে ছিলেন, তো ও সে এক সুখের দিন গেছে। এ নিয়ে আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনাও করেছি। স্মৃতি সুখে আপনার সঙ্গে দিগ্বয়ে আলাপ হয়েছিল। যাই হোক, এখন আবার কিছু বলতে ইচ্ছে করছে না। স্মৃতি সুখের বটে, তবে এই মুহূর্তে কষ্টে। মিস্টার ওলসন, আপনি বার্মা ফ্রন্টে 13th ডিভিশনে ছিলেন। সাধারণ সৈনিক মাত্র। রিট্রিটের পর ডিভিশন ভেঙে দিয়ে যে দলটাকে রাঁচি ক্যান্টনমেন্টে পাঠানো হয়, আপনি সেই দলে ছিলেন। হ্যাঁ, আপনাকে তো কতবার সেই সব কথা বলেছি। আপনাকে জিজ্ঞাসা করা হয়নি এতদিন, আপনার কি অপারেশন অর্কিডের কথা স্মরণে আছে? হ্যাঁ হ্যাঁ, অপারেশন অর্কিড। বিহারে তখন রাজনৈতিক আন্দোলন চলছিল, প্রচণ্ড অন্তর্ঘাত শুরু করেছিল ওরা। ট্রেনের লাইন ওপরানো, অস্ত্র লুট, আর্মি কনভয়ের ওপর পর্যন্ত হামলা। 1942 সালের আগস্ট আন্দোলন বলা হয়। বিহারে সেই আন্দোলন দমন করতে ব্রিটিশ আর্মি অপারেশন অর্কিড শুরু করে। যাই হোক, আপনি কি রাঙাটুলি সেনাঘাঁটিতে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। ওখান থেকে যে সেনাদল অপারেশন অর্কিডে যোগ দেয়, তাতে আমিও ছিলাম। সামরিক রেকর্ডের একটা বইয়ে পড়েছি, একটা পরিত্যক্ত খনির ভেতর প্রচুর সোনাদানা মজুত রেখেছিলেন ব্রিটিশ সরকার। খনির মুখ পাথর দিয়ে সিল করে স্বাভাবিক রাখা হয়েছিল। সেই জায়গার একটা ম্যাপ তৈরি করেন লেফটেন্যান্ট জেনারেল হেনরি প্যাটারসন। ম্যাপটা তার ক্যাম্প থেকে পড়ে কিভাবে চুরি যায় আমি জানি না, শুনিনি। কিন্তু অপারেশন অর্কিডের আর একটা উদ্দেশ্য ছিল জায়গাটা খুঁজে বের করা, কারণ ম্যাপ চুরির পর হেনরি প্যাটারসন আত্মহত্যা করেছিলেন। আমাদের যেখানে সেখানে নিয়ে গিয়ে মাটি খোঁড়ানো হতো, মনে পড়ছে। কেন খোঁড়ানো হতো ভেবেই পেতাম না। আমাদের প্রশ্ন করা নিষেধ ছিল। রাঙাটুলির আর্মি বেসের কন্ট্রাক্টর অজয় রায়কে আপনি চিনতেন? ম্যাপ চুরির সঙ্গে জড়িত সন্দেহেই তার জেল হয়েছিল, তাই না? ওলসন তাকিয়ে রইলেন কর্নেলের দিকে। কর্নেল পকেট থেকে পুরনো একটা খাম বের করে বললেন, পুলিশ চন্দ্রিকার ফ্ল্যাট সার্চ করে এই চিঠিটা পেয়েছে। আপনি চন্দ্রিকার মা স্নেহলতা রায়কে লিখেছিলেন। কন্ডোলেন্স লেটার? হ্যাঁ, অজয়বাবুর মৃত্যুর পর সান্ত্বনা দিয়ে লেখা। কিন্তু এতে প্রমাণ হচ্ছে আপনি অজয়বাবুকে ভালো চিনতেন। তিনি তো আপনার বন্ধু ছিলেন। এবার আমার প্রশ্ন, ডিস্কো বা তার লোকের চাপে, নাকি চন্দ্রিকা এই চিঠি আপনাকে দেখিয়ে পরিচয় দেওয়ায় আপনি তাকে 4 তলার ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলেন? আশা করি সঠিক জবাব দেবেন। চন্দ্রিকা আমাকে চিঠি দেখিয়েছিল। ওকে বলেছিলাম এখানে তুমি থাকতে পারবে না, এখানে খারাপ মেয়েরা থাকে। কিন্তু চন্দ্রিকা বলেছিল তার আশ্রয় নেই, সে কান্নাকাটি করছিল, তাই তাকে ফ্ল্যাটটাতে থাকতে দিয়েছিলাম। পরে বোকা মেয়েটা ডিস্কোর পাল্লায় পড়ে গেল। এই কথাটা অপ্রাসঙ্গিক ভেবেই আপনাকে বলিনি। মিস্টার ওলসন, অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি, এটাই সমস্যা। আপনি কি জানেন অজয়বাবু সত্যিই সেই গোপন নকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন? আমার সন্দেহ নকশাটা উনি চুরি করেছিলেন। লেফটেন্যান্ট জেনারেল প্যাটারসন অজয় বাবুকে পছন্দ করতেন, বিশ্বাস করতেন খুব। এ কথা অজয় বাবুই আমাকে বলতেন। আমি তো ছিলাম সাধারণ সৈনিক মাত্র।
অজয়বাবুর সঙ্গে কথাবার্তায় তেমন কিছু নিশ্চয়ই টের পেয়েছিলেন আপনি। সম্ভবত। এতকাল পরে আর কিছু মনে নেই। ধন্যবাদ। উঠি মিস্টার ওলসন। হ্যারি ওলসন গম্ভীর মুখে রইলেন। গেটের কাছে সেই পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন। চাপা স্বরে বললেন, কি বলছে বুড়ো? বাড়ি ছেড়ে চলে যেতে চাইছেন? অফিসার হাসলেন। তাহলে আমরাও ঝামেলা থেকে বেঁচে যাই। গাড়িতে আস্তে আস্তে বললাম, অপারেশন অর্কিড, আপনি সেই জন্যই পরগাছা রহস্য বলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা গুপ্তধন রহস্য হয়ে দাঁড়ালো যে। যত সব চাইল্ডিশ ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস অনেক লেখা হয়েছে, কিন্তু আড়ালের রহস্যময় ইতিহাস এখনো লেখা হয়নি। বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্যাস্ত হয় না। কথাটা ঠিকই। বিশাল একটা সাম্রাজ্য, অসাধারণ তার ভৌগোলিক বিস্তার। যুদ্ধের সময় ব্যাংক এবং ট্রেজারি থেকে কত কোটি কোটি টাকার সোনাদানা শত্রুপক্ষের হাতে পড়ার ভয় লুকিয়ে রাখতে হয়েছিল ব্রিটিশ সরকারকে কল্পনা করতে পারবে না। শত্রুপক্ষের বোমায় কত জায়গায় কত সোনাদানার গুপ্তভাণ্ডার চাপা পড়ে গেছে, তারপর আর তা খুঁজে বের করা যায়নি। এখনও মাটির ভেতর সেগুলো রয়ে গেছে। যক্ষের দল সেগুলো পাহারা দিচ্ছে। মাই গুডনেস, চিচিং বাঘের সঙ্গে সেই যক্ষের দলের সম্পর্ক আছে? চুপ চুপ। ষষ্ঠীর দরজা খুলে দিলে কর্নেল জিজ্ঞেস করলেন, কেউ এসেছিল? আগে না তো। কেউ ফোন করেছিল? দুবার ফোন করেছিল, বললাম বাবা মশাই বেরিয়ে গেছেন, এখনো ফেরেননি। নাম জিজ্ঞেস করেছিলি? আপনি বেরিয়ে গেছেন শুনেই তো ফোন কেটে দিল। হ্যালো হ্যালো করলাম। হ্যালো হ্যালো করেছিস? এবার শিগগির কপি কর। যেতে যেতে হঠাৎ ষষ্ঠী বলে গেল, একই রোগ বাবা মশাই, গলা শুনেই বুঝেছি। কর্নেল ইজি চেয়ারে বসে টুপি খুলে টাকে হাত বোলাতে থাকলেন। কিছুক্ষণ পরে ষষ্ঠী কফি নিয়ে এলো। কফিতে চুমুক দিয়েছি, সেই সময় টেলিফোন বাজলো। কর্নেল বললেন, জয়ন্ত, ফোনটা ধরো। ফোন তুলে সাড়া দিলাম। কেউ বলল, কর্নেল নীলাদ্রি সরকার। আপনি কে বলছেন? আপনার লেটার বক্সে একটা জরুরি চিঠি আছে। লাইন কেটে গেল। হকচকে এগিয়েছিলাম, কারণ লোকটার কণ্ঠস্বর কেমন ভারী এবং কর্কশ। তাছাড়া লেটার বক্সে চিঠি থাকার কথা টেলিফোনে বলাটাও অদ্ভুত। কর্নেল তাকিয়েছিলেন, একটু হেসে বললেন, ডিস্কো? কে জানে। আমি কর্নেল নীলাদ্রি সরকার কিনা জিজ্ঞেস করেই বলল, আপনার লেটার বক্সে একটা জরুরি চিঠি আছে। কেমন বিশ্রী কণ্ঠস্বর। ষষ্ঠী? পর্দার ফাঁকে উকি মারল ষষ্ঠী। লেটার বক্সে একটা চিঠি আছে, নিয়ে আয়। ষষ্ঠী হন্তদন্ত হয়ে চলে গেল। লোকটা যেই হোক, আপনার গলার স্বর ওর কাছে অপরিচিত। আমাকেই আপনি বলে ধরে নিল, এটা একটা পয়েন্ট। নিশ্চয়ই ডিসকোর কোনো বোকাশোকা ডামি। একটু পরে ষষ্ঠী ফিরে এলো একটা খাম নিয়ে। কর্নেল খামটা টেবিল ল্যাম্প জেলে দেখে নিয়ে খুললেন। ভাঁজ করা ছোট্ট একটা চিঠি বের করলেন। তারপর চোখ বুলিয়েই আমাকে দিলেন। দেখলাম ইংরেজিতে টাইপ করা চিঠি। বাংলা করলে এইরকম দাঁড়ায়, ভদ্রলোকের চুক্তি। ঠিক আছে, কিন্তু কোনো চুক্তি শূন্যে হয় না, একটা ভিত্তি থাকা উচিত। তাই চন্দ্রিকার জ্যাঠামশাই রাঙাটুলির হরনাথ সিংহকে অপহরণ করেছি। কথা মতো সময় জিনিসটি আপনি যথাস্থানে আমার হাতে দিলেই তাকে ছেড়ে দেব। ফাঁদ পাতবেন না, তাহলে একটি প্রাণ যাবে। ডিসকো। পড়ার পর রাগে মাথায় আগুন ধরে গেল। বললাম, শয়তানদের কি স্পর্ধা, আপনাকে এইভাবে চিঠি লিখতে সাহস পেয়েছে? ডিসকো দুঃসাহসী তো বটেই। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। ইন্দ্রজিৎ বাবু ডিসকোর হুমকিতে ভয় পেয়ে আপনার সাহায্য চেয়েছিলেন, অথচ ওকে ডিসকো কিডন্যাপ করে 1 লাখ টাকা দিব্যি আদায় করে নিল। আপনি চুপচাপ থাকলেন। আবার শয়তানটা চন্দ্রিকার জ্যাঠামশাইকে। মুখা উত্তেজিত হয়ে লাভ নেই জয়ন্ত, তোমার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি খাও, নার্ভ চাঙ্গা হবে। কিছুক্ষণ পরে কলিং বেল বাজলো। কর্নেল বললেন, অরিজিৎ এলো হয়তো, তুমি কিন্তু মুখ বুজে থাকবে। কিন্তু ডিসিডিডি অরিজিৎ লাহিড়ির বদলে হন্তদন্ত আবির্ভূত হলেন প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার। ধপাস করে সোফায় বসে হাঁসপাস করে বললেন, হরনাথ বাবু কিডন্যাপড। ওনার ওয়াইফ আমারে ট্রাঙ্কলে খবর দিলেন কর্নেল। হরনাথ বাবু ওনারে আমার নেম কার্ড দিয়া কইছিলেন, আমার কোনো বিপদ বাদলে জানাইবা। রাত্রির 9:15টায় ট্রেন রওনা দিমু। কর্নেল স্যার, জয়ন্ত বাবু, কাইন্ডলি ফলো মি। তারপর ঘড়ি দেখে শটান উঠে দাঁড়ালেন এবং জোরে বেরিয়ে গেলেন। কর্নেল তুম্ব মুখে বললেন, জয়ন্ত, এবার আর হালদার মশাইকে ফলো করা ছাড়া উপায় নেই।
আমরা রাঙাটুলি পৌঁছেছিলাম পরদিন বেলা 2টো নাগাদ। কর্নেলের হাবভাবে কোনো উদ্বেগ বা তাড়াহুড়ো ছিল না। স্টেশনটা মাঝারি ধরনের, অটোরিক্সা, সাইকেল রিক্সা, ঘোড়ার গাড়ি, এমনকি প্রাইভেট কারও ভাড়া পাওয়া যায়। আমরা ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলাম। অমরেন্দ্র সিংহ রায়ের বাড়ি শহরের শেষ প্রান্তে। রাস্তা থেকে বাড়িটা বেশ উঁচুতে, বাউন্ডারি ওয়ালে ঘেরা পুরনো আমলের দোতলা বিশাল বাড়ি। চারদিকে গাছপালা, জঙ্গল হয়ে আছে, নিরিবিলি শুনশান পরিবেশ। গেট থেকে বাড়িটাকে হানাবাড়ি দেখাচ্ছিল। বললাম, এমন ভূতের পুরীতে ভূতেদের কালো বেড়াল সাজার দরকারটা কি? নিজের মূর্তিতেই দেখা দিতে পারে। ভূতের স্বভাব হালদার মশাইয়ের মতো, ছদ্মবেশ না ধরলে পেশাগত যোগ্যতার প্রমাণ কিভাবে দেবে? ঠিক বলেছেন। আমার ধারণা এবার হালদার মশাইও তার পেশাগত যোগ্যতার প্রমাণ দিতে নিশ্চয়ই ছদ্মবেশে এসেছেন। কথাটা বলেই চমকে উঠলাম। পাঁচিলের ওপর সত্যিই একটা কালো বেড়াল গুটিসুটি হেঁটে চলেছে। সেই রক্তখেকো কালো বেড়ালটাই নিশ্চয়ই। ব্যস্তভাবে বললাম, কর্নেল, সেই বেড়ালটা? হ্যাঁ, দেখেছি, কিন্তু গেটে ভেতর থেকে তালা আটকে বাড়ির লোকেরা দুপুরবেলা ভাত ঘুম দিচ্ছে নাকি? রায় সাহেবের ঘরের জানালা বন্ধ, সুনন্দার ঘরটা দেখা যায় না এখান থেকে। সত্যকামের ঘরের জানালা বন্ধ থাকা স্বাভাবিক, এখন সে অফিসে। কিন্তু বেচু, মাই গুডনেস, কালো বেড়ালটা বেচুর ঘরের জানালা গলে ঢুকে গেল। বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠেছিল। অমরেন্দ্রর মুখে রক্তখেকো কালো বেড়ালটার কথা শুনেছিলাম। দিন দুপুরে তার এই গতিবিধি ভৌতিক রহস্যকে জমজমাট করে ফেললো দেখছি। না, চিচিংফাক রহস্যের সঙ্গে এটার কোনো সম্পর্ক থাকতেই পারে না। বাড়িতে নির্ঘাত ভূতপ্রেত আছে। কর্নেলকে কথাটা বলবো ভাবছি, সেই সময় দেখলাম মধ্যবয়সী একজন রোগাপটকা লোক লাঠি উঁচিয়ে বেরিয়ে পড়ল। কালো বেড়ালটাকে দেখা যাচ্ছিল না বটে, বোঝা গেল লোকটা বীর বিক্রমে তর্জন গর্জন করে তাকেই তাড়া করছে। একটু পরে সে ঘুরে দাঁড়ালো এবং আমাদের দেখতে পেয়ে দৌড়ে এলো। কর্নেল সহাস্যে বললেন, কি বেচু, দিন দুপুরে ভূত ঢুকেছিল ঘরে? বেচু সেলাম ঠুকে ফতুয়ার পকেট থেকে চাবি বের করে তালা খুলে দিল। কাঁচুমাচু মুখে বলল, ওই কর্তাবাবু তো দিদিকে নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়েছেন, বলে গেছেন আপনি যে কোনো সময় এসে যাবেন, লক্ষ্য রাখিস। কিন্তু স্যার, এদিকে তো এক বিচ্ছিরি উৎপাত। কালো বেড়াল? হ্যাঁ স্যার, সবে এতক্ষণে খেয়ে দিয়ে উঠছি, বেটা ছেলে কোথা থেকে এসে লুকোচুরি খেলতে শুরু করেছে। রোজ যখন তখন এসে জ্বালাচ্ছে। কার বেড়াল কে জানে, তবে ওই সাংঘাতিক বেড়াল স্যার, একদম রক্ত খায়। প্রাঙ্গণ পেরিয়ে বেচু আমাদের হল ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর বলল, গতবার এসে যে ঘরে ছিলেন সেই ঘরে আপনাদের থাকবার ব্যবস্থা করা আছে। কিন্তু আমারও ভুল, দিদিমণিরও ভুল, চাবি ওই দিদিমণির কাছে। এখানেই একটু জিরিয়ে নিন, বরং আমি ওই খাওয়া দাওয়া জোগাড় করি। দেরি হবে না, দেরি হবে না। আমরা ট্রেনেই খেয়ে নিয়েছি বেচু, তুমি বসো, রায় সাহেব ফেরানো পর্যন্ত গল্প করা যাক। কর্তামশাই হরনাথ বাবুর বাড়ি গেলেন। আপনি তো স্যার চেনেন হরনাথ বাবুকে? হ্যাঁ, ওকে কাল থেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনছি মাঠের ফার্ম থেকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। আজকাল ওই রাঙাটুলিতে ডাকাতদেরই রাজত্ব বাবা। কালো বেড়ালটার গল্প শোনা যাক বেচু। বেড়ালটা নাকি রাত্রিবেলায় এসে এই ঘরে রক্ত খাচ্ছিল। এই ঘরে রক্ত কোথা থেকে এলো? ওইখানে একটুখানি না রক্ত পড়েছিল। কিসের রক্ত, কি করে ওখানে এলো, আর কালো বেড়ালটাই বা কোথা থেকে এসে সেই রক্ত চাটছিল, কিছুই বাবা বোঝা যায় না। তবে স্যার, কিছুদিন থেকে না এই বাড়িতে ভূত পেরেতের উৎপাত হচ্ছে। হ্যাঁ, তাও ঠিক। সেজন্যই ওই দিদিমণি কর্তামশাইকে কলকাতা যেতে বলেছিল। আপনি গতবার এসে উড়ো চিঠি লিখে ভয় দেখানোর জন্যে যোগেন বাবুকে হাতে নাতে ধরে ফেলেছিলেন। এবার কিন্তু উড়ো চিঠি নয় স্যার, রাত বিরেতে নানা রকম শব্দ, তারপরে বেড়ালটা। এবার স্যার ওই ভূত পেরেতের কাণ্ড। রোজ রাতেই কি ভূত পেরেতে জ্বালাচ্ছে? গত রাতে জ্বালিয়েছিল। কদিন থেকে একটু কমেছে, তবে উৎপাত একেবারে বন্ধ হয়নি স্যার। কিন্তু ওই কালো বিড়ালটার সাহস তো খুব বেড়ে গেছে। অবাক লাগে স্যার, চোখের পলকে নিপাত্তা হয়ে যায় বেটার ছেলে। কিন্তু তোমাদের অ্যালসেশিয়ান কুকুরটা কি করে? তাকে তো দেখতে পাচ্ছি না। কুকুরটা গতকাল মারা গেছে স্যার। সে কি, কিভাবে মারা গেল? ভেতর ভেতর অনেক দিন থেকে অসুখে ভুগছিল, আমরা বুঝতে পারিনি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল কদিন থেকে। তারপরে কাল রাত্রিরে কখন মারা পড়েছে লক্ষ্য করা হয়নি। বাড়ির পেছন দিকে মরে পড়েছিল। ভোরবেলা উপর থেকে দিদিমণি দেখতে পেয়েছিলেন। কর্তামশায়ের আদরের কুকুর, উনি তো ওই কেঁদে কেটে অস্থির। এদিকে ওর বন্ধু হরনাথ বাবু আবার নিপাত্তা। কর্তামশাই পাগল হতে বাকি,
সেজন্যই তো দিদিমণিও সঙ্গ ছাড়ছেন না। ভুল হয়ে গেছে স্যার, কর্তামশাই আপনার জন্য কফি এনে রেখেছেন। হ্যাঁ, আপনি কফি খেতে ভালোবাসেন। হ্যাঁ, এই যাই আমি আগে কফি করে আনি। সে পাশের ঘরে গিয়ে ঢুকলো। হল ঘরের ভেতরটা লক্ষ্য করছিলাম এতক্ষণ। সেকেলে আসবাবে সাজানো, দেশের বিখ্যাত নেতাদের অয়েল পেন্টিং চারদিকের দেয়ালকে প্রায় ঢেকে ফেলেছে। সিলিংয়ের লোহার কড়িবর্গায় মূর্ছে ধরে গেছে। বাড়িটা খুবই পুরনো, তাতে সন্দেহ নেই। প্রকাণ্ড দুটো টিকটিকেই লুকোচুরি খেলে বেড়াচ্ছে। দেয়াল থেকে বর্গা, বর্গা থেকে দেয়ালের ছবির আড়ালে তারা ছুটোছুটি করছে। ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসাও দেখা যাচ্ছিল। একপাশে 3টে বইয়ের আলমারি, কারুকার্য খচিত লম্বা চওড়া একটা পেতলের ফুলদানিতে কবেকার ফুলের গোছা শুকিয়ে কালো হয়ে গেছে। সবখানেই অযত্নের ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। পর্দাগুলোও বিবর্ণ এবং জীর্ণ। অমরেন্দ্রবাবুর মেয়ে সুনন্দা কি কিছুতে নজর দেয় না? মেয়েদেরই নাকি ঘরদোর সাজানো গোছানোর স্বাভাবিক প্রবণতা থাকে, সুনন্দা হয়তো অন্যরকম। বর্গার খাঁজ বেয়ে একটা টিকটিকি আরশোলাকে তাড়া করছে। আরশোলাটা ফরফর করে উড়ে নেহেরুজির ছবির ফ্রেমে বসল। ছবির পাশেই সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেই সিঁড়ি এবং দেয়ালের মাঝামাঝি জায়গায় ছাদ থেকে ছেঁড়া বিদ্যুতের একটা কালো তার ঝুলছে। লক্ষ্য করলাম তারটা নেমেছে বর্গার খাঁজ থেকে, অথচ আলো, পাখার ওয়্যারিং দেয়ালের শীর্ষে আলাদা হয়ে সাঁটা আছে। কালো তারটার দিকে তাকিয়ে আছি, ভাবছি ওটা কিসের জন্য টাঙানো হয়েছিল। এমন সময় কর্নেল আস্তে করে বললেন, ভূতের কারবার জয়ন্ত। কই ভূত কই? তুমি যাকে মন দিয়ে দেখছো, ছেঁড়া কালো তারটা কি ভূতেরই ছদ্মবেশ? সম্ভবত। ভূতেরা বহুরূপী, ইচ্ছে করলেই যে কোনো রূপ ধারণ করতে পারে। বিশেষ করে কালো রং ভূতেদের খুব পছন্দ, কারণ তারা অন্ধকারের প্রাণী। একটা ছেঁড়া কালো তার নিয়ে মাথা ঘামানোর অর্থ হয় না। কর্নেলের কৌতুকে কান দিলাম না, বললাম, বাড়িতে মানুষ বাস করে বলে মনে হয় না, এত অযত্নের ছাপ কেন? আগের বার এসে সবকিছু ঝকঝকে পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো দেখেছিলাম, এবার দেখছি অন্যরকম। এর কারণ হয়তো ভূত। তার মানে রায় সাহেবের বাড়িকে ভূতে ধরেছে। বেচু ট্রেতে কফির পেয়ালা সাজিয়ে ঘরে ঢুকছিল। কর্নেলের কথা শুনে বলল, যা বলেছেন স্যার, কতবার কর্তামশাইকে বলেছি ওঝা ডেকে বিহিত করুন, কিংবা ওই বামুন ডেকে শান্তি সস্তানের ব্যবস্থা করুন। কর্তামশাই কানই করছেন না। নিচের ওই কোনার ঘরটাতে একা থাকি, ওরা তো উপর তলায় থাকেন। সারা রাত ঘুমোতে পারিনি স্যার, আর কিছুদিন দেখেই তো আমি বাবা কেটে পড়বো। হ্যাঁ, আমি বাবা কেটে পড়বো স্যার। আমি ভূতের মন্ত্র জানি, দেখো না আজ রাতেই ভূতকে জব্দ করে ফেলবো। কিন্তু আগে কালো বিড়ালটাকে জব্দ করা দরকার স্যার, একটু করে দিন না। করব। তুমি ততক্ষণ একটা কাজ করো, এখনই হরনাথ বাবুর বাড়ি গিয়ে তোমার কর্তামশাইকে খবর দাও। আমাকে একবার বেরোতে হবে, রায় সাহেবের সঙ্গে দেখা না করে বেরোতে পারছি না। গেটের দিকে একটু নজর রাখবেন যেন। হ্যাঁ, আমি খবর দিয়ে আসি। গেটের দিকে তুমি নজর রাখো জয়ন্ত, কাকেও আসতে দেখলে আমাকে ডাকবে। উনি উঠে দাঁড়ালে আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? ওপরে গিয়ে বাইনোকুলারে বাড়ির চারপাশটা একবার দেখেনি। কিন্তু কফি পড়ে রইল যে। থাক, এখনই আসছে। কর্নেল সিঁড়ি বেয়ে উপরে উধাও হয়ে গেলেন। আমার কেমন অস্বস্তি হচ্ছিল। রক্তক্ষেকো কালো বিড়ালটা এসে যদি ঝাঁপিয়ে পড়ে আমার ওপর, এমন একটা পোড়ো বাড়ির মতো পরিবেশে সবই সম্ভব। কর্নেলের ফিরতে দেরি হচ্ছিল, আমার অস্বস্তিটাও তত বেড়ে যাচ্ছিল। কতক্ষণ পরে কর্নেল নেমে এলেন। বললাম, কালো বিড়ালটাকে দেখতে পেলেন নাকি? না, তবে দুটো ভূত আমি পকেটে পুরে এনেছি। তার মানে? কর্নেল সকৌতুকে প্যান্টের একটা পকেটে হাতের চাপ দিয়ে বললেন, মন্ত্রপুত রুমালের ভেতর দুটো ভূত জব্দ হয়ে চুপ করে বসে আছে। হেয়ালি না করে বলবেন কি? চুপ। ওই দেখো, কালো বেড়ালটা আবার পাঁচিলে উঠেছে। জানালা দিয়ে দেখা যাচ্ছিল পাঁচিলের ওপর ঝুঁকে পড়া গাছের ডালাপালার ফাঁক দিয়ে কালো বেড়ালটা আবার গুটিসুটি হেঁটে আসছে। আমি উঠতে যাচ্ছিলাম, কর্নেল আমাকে টেনে বসিয়ে দিলেন। বললেন, ওর লক্ষ্য হলো কিচেন। অবশ্য বেড়াল মাত্রই লক্ষ্য হলো কিচেন। চুপচাপ বসে থাকো, দেখা যাক কি করে। কিছুক্ষণ পরেই পাশের কোনো ঘরে থালা বাসন পড়ার ঝনঝন শব্দ হলো। নিঝুম নিরিবিলি বাড়িতে শব্দটা চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। কর্নেল উঠে গিয়ে একটা ঘরের পর্দা তুললেন। ওই ঘর থেকেই বেচুকে কফি আনতে দেখেছিলাম। না না, ভয় করো না, কি খুঁজছে বুঝতে পেরেছি। 1 মিনিট। উনি ঘরে ঢুকে গেলে ব্যাপারটা দেখার জন্য উঠে পড়লাম। পর্দা তুলে দেখি কর্নেল ফ্রিজ খুলে একটা ছোট্ট বোতল বের করছেন।
বিড়ালটা জানালার গড়াদের ফাঁকে বসে জলজলে চোখে তাকিয়ে আছে। কর্নেল বোতলের ছিপি খুলে ডাইনিং টেবিলের ওপর কিছু ঢালছিলেন। বললাম, কি খেতে দিচ্ছেন ওকে? টমেটো সস। বলে কর্নেল ফ্রিজে বোতলটা ঢুকিয়ে রাখলেন। মুচকি হেসে বললেন, চলো, শ্রীমান কালো ভূত খাওয়া দাওয়া করুক, সামনে থাকলে লজ্জা পাবে। হল ঘরে ফিরে এসে সোফায় বসে বললাম, বিড়াল টমেটো সস খায় কোসমিন কালেও শুনিনি। তাছাড়া আপনি কেমন করে জানলেন ও টমেটো সস খুঁজছে? ডাইনিং টেবিলের এটো থালায় টমেটো সসের চিহ্ন দেখলাম। চাটতে গিয়েই থালাটা নিচে পড়েছে, আবার থাবায় থালাটা আঁকড়ে ধরে চাটতে যাচ্ছে, সেই সময় আমি গিয়ে পড়েছি। দেখা মাত্র বুঝলাম টমেটো সস ওর প্রিয়। মাই গুডনেস! তাহলে সেই রাত্রে ওই কার্পেটের ওপর টমেটো সসই খাচ্ছিল। রাত্রিবেলা দেখলে রক্ত চাটছে বলে ভুল হতেই পারে। তাতে বিড়ালটার রং কালো, এবং সে রাত্রে একটু আগেই ভূতের উৎপাত যখন শোনা গেছে। তাহলে কার্পেট ধুয়ে সাফ করার সময় বেচুর সেটা টের পাওয়া উচিত ছিল বই কি, কিন্তু বেচু এখনো বলছে রক্ত। ভূত ওকে বলতে বাধ্য করেছে। বেচুকে ভূতের চেলা বলতেও পারো। কে ভূত? যে রাত বিরেতে ভয় দেখায় রায় সাহেবকে। কেন ভয় দেখায়? ডিস্কোর হুকুমে। ডিস্কো? হ্যাঁ, ডিস্কো। ডিস্কোর লোক কলকাতায় যেমন তেমন রাঙ্গাটুলিতেও আছে। ভুলে যাচ্ছ কেন হালদার মশাইয়ের কথা? তাকে ডিস্কোর লোকেরাই বেঁধে বলে দিতে যাচ্ছিল না? এই বাড়িতে ডিস্কোর লোক আছে তাহলে, যাকে আপনি ভূত বলছেন? কিন্তু কে সে? আর ওসব কথা নয়। ওই দেখো, রায় সাহেব এসে পড়েছেন। একটা কথার জবাব দিন। বিড়ালটার সঙ্গে তাহলে বেচুর ভাব থাকারই কথা, কিন্তু আমরা দেখলাম সে লাঠি নিয়ে ওকে তাড়া করছে। ভাব থাকলেও সবসময় এসে টমেটো সসের জন্য মেয়ে করবে, এটা বেচু বরদাস্ত করবে কেন? তাছাড়া কালো বিড়ালকে অপয়া মনে করা হয়। কর্নেল উঠে বারান্দায় গেলেন, যেন নিজের বাড়িতে বাইরের লোককে অভ্যর্থনা করছেন এমন ভঙ্গিতে হাত বাড়িয়ে বললেন, হ্যালো রায় সাহেব, সুনন্দা কেমন আছো? আমার আসতে একটু দেরি হয়ে গেল, হাজারটা ঝামেলা নিয়ে থাকি। অমরেন্দ্র কর্নেলের করমর্দন করলেন। সুনন্দা কর্নেলের পায়ে প্রণাম করলেন। প্রৌঢ়া মহিলা, এখনো আঁচ করা যায় যৌবনে লাবণ্যময়ী ছিলেন, কিন্তু মুখে কি যেন যন্ত্রণার স্থায়ী ছাপ পড়ে আছে। অমরেন্দ্র বললেন, ওদিকে তো এক সর্বনাশ। হরনাথকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কাল সকাল থেকে। ওর বউ কাল সন্ধ্যায় হরনাথের লেখা চিঠি পেয়েছে। চিঠিটা কি বলবো, বোকা মেয়ে। আরে ভোরে কি এক প্রাইভেট ডিটেকটিভ এসেছে কলকাতা থেকে, তাকে দিয়ে দিয়েছে। কি অবস্থা বুঝুন। কি লেখা ছিল চিঠিতে? সুনন্দা কর্নেলের পাশ কাটিয়ে আমার দিকে একবার তাকিয়েই হল ঘরে ঢুকে গেলেন। লক্ষ্য করলাম উনি সোফার দিকের একটা ঘরের দরজার তালা খুলছেন। অমরেন্দ্র চাপা স্বরে বললেন, হরনাথের বউ বরাবর বোকা। এই বোকা আর ওই ছিচকা দুলে। আসলে সন্তানাদি নেই তো, বাড়িতে একা থাকে। এদিকে হরনাথ পড়ে থাকে নদীর ধারে ফার্মে। তো চিঠি সব কথা গুছিয়ে বলবো কি, কেঁদেই তো সে অস্থির। যেটুকু বুঝলাম তাতে মনে হলো হরনাথ লিখেছে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। আজ রাত্রেই বাড়ি ফিরবে। তবে ওর ফার্মের একটা গাছের ডগায় নাকি মস্ত বড় একটা পরগাছা আছে। সেটা ডাল থেকে উপড়ে থলে ভরে সন্ধ্যার পর ভবানী মন্দিরে রেখে আসতে হবে। আরে আমি তো এর মাথামুন্ডু কিছুই বুঝলাম না কর্নেল। কথা বলতে বলতে অমরেন্দ্র হল ঘরে ঢুকলেন। সুনন্দা সেই ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। বললেন, কর্নেল সাহেবের ঘর খুলে দিয়েছি। বলে উনি সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলেন। অমরেন্দ্র বললেন, হ্যাঁ সেই ভালো, চলুন ঘরে বসে বরং আলোচনা করা যাক। আসুন জয়ন্তবাবু, আসুন আসুন। ঘরটা দক্ষিণ পূর্ব কোণে, জানালার পর্দা সরানো। বাইরে ঘাস আর ঝোপঝাড় ঢাকা প্রাঙ্গণ। তার উধারে জরাজীর্ণ পাঁচিল, পাঁচিলের ওপারে বিশাল উঁচু গাছ। ঘরটা বেশ সাজানো গোছানো দেখে ভালো লাগলো। পেছনের দিকে দরজা এবং এক টুকরো খোলা বারান্দা আছে। কর্নেল বললেন, হরনাথবাবু লেখেননি কেউ ওকে আটকে রেখেছে? হ্যাঁ হ্যাঁ, লিখেছে। আরে সেটাই তো আমার অবাক লাগছে। কে ওকে আটকে রাখবে? একটা পরগাছা কেনই বা ভবানী মন্দিরে পৌঁছে দিতে হবে? পুলিশে খবর দিলে নাকি ওর বাড়ি ফেরা হবে না, এই সমস্ত কথা লিখেছে। আমার কিন্তু খুব রাগ হলো শুনে, বুঝলেন। আমার সঙ্গে তো একটু কনসাল্ট করা উচিত ছিল না? কাল বিকেলে খবর নিতে গিয়েছিলাম, হরনাথ তখনও ফেরেনি শুনে বলে এসেছিলাম
সন্ধ্যার পরও খোঁজ না পেলে একটা খবর দিও। দেয়নি, আজ সকালেও দেয়নি। দুপুরে হরনাথের ফার্মের মদনবাবুর সঙ্গে দেখা হলো রাস্তায়। জিজ্ঞেস করলে বলল বাবু এখনো বাড়ি ফেরেনি। তাই সুনন্দাকে নিয়ে বেরোলাম। গিয়ে এই সমস্ত কথা তো শুনে আমি অবাক। বেচুকে কোথায় পাঠালেন? না না, কোথাও পাঠায়নি। আসলে আমি ওই রিক্সায় এলাম, ও হেঁটে আসছে আর কি। কফি চাই তো? আরে সুনন্দা আছে, ভাববেন না, পাঠিয়ে দিচ্ছে। কফি বেচু খাইয়েছে, এখন আর দরকার হবে না। এই পরগাছার ব্যাপারটা কিন্তু খুব সন্দেহজনক। আপনার তো মনে আছে সেই অনাথ বন্ধুর কথা? আরে সেই যে পাগলা প্রফেসর। হ্যাঁ, অনাথ বন্ধু রায়। ওর মেয়ে মৃদুলার সঙ্গে ইন্দ্রজিৎ ব্যানার্জির বিয়ে হয়েছে না? চেনেন নাকি ওদের? চিনি, নাটকের দল আছে ইন্দ্রজিৎ বাবুর। ধানবাদের ছেলে, বুটুকের ওই 1 নম্বর চেলা ছিল। তাহলেই বুঝুন কি জিনিস। আজকাল তো আবার পলিটিক্স ছেড়ে নাকি নাটক করছে বুঝি। খুব ভালো। তো যা বলছিলাম, অনাথ বন্ধুর কিন্তু পরগাছার উপর খুব লোভ আছে দেখেছি। পাগলের কাণ্ড আর কি। হরনাথের ফার্মে কোনো ভালো পরগাছা দেখে তারই লোভে ওকে আটকে রাখেনি তো? পরগাছার নেশা তো আমারও আছে, তাই বলে। আহা, আরে আপনি তো অনাথ বন্ধুর মতো উন্মাদ নন কর্নেল। ভদ্রলোক এখন কোথায় আছেন? না জানি না। রাঙাটুলির বাড়িটাতে মৃদুলার মেসমশাই আর মাসি থাকেন। ধানবাদেও নাকি একটা বাড়ি আছে ওদের। আমার মনে হচ্ছে কি এসব কিন্তু ওই অনাথ বন্ধুরই কীর্তি, বুঝলেন না? সায়েন্টিস্ট লোক, হয়তো সায়েন্সের কোনো গবেষণার জন্য ওই পরগাছাটা দরকার। এমনও তো হতে পারে যে হরনাথের কাছে চেয়েছিল, হরনাথ দেয়নি, তাই ওকে কৌশলে কোথাও আটকে রেখেছে। একটা কথা, হরনাথ বাবু তো আপনার ঘনিষ্ঠ বন্ধু। ঘনিষ্ঠ মানে কি বলছেন? আরে যাকে বলে একেবারে হাফ প্যান্টুল পরা বয়স থেকে আমাদের বন্ধুত্ব। কেউ কারো কাছে কোনো কথা গোপন রাখি না। আপনি তো সচক্ষে দেখেও গেছেন যে দুজনের মধ্যে আমাদের কি সম্পর্ক। সম্প্রতি হরনাথ কি কোনো জিনিস আপনাকে রাখতে দিয়েছিলেন? হ্যাঁ, জিনিস মানে একটা ভিডিও ক্যাসেট। ওই যে যেসব বিলিতি অশ্লীল ক্যাসেট পাওয়া যায়। ব্লু ফিল্মের ক্যাসেট? তাই বলছিল হরনাথ। ওর বাড়িতে ভিসিপি না টিভি এসব তো আছে। আরে বউ বুড়ি হলে কি হবে, হরনাথের আবার ওই একটু আধটু বলছিলাম না সন্তানাদি নেই। ওর বউ আবার ওইসব দেখে এই সময় টময় কাটায় আর কি। তো হরনাথ বলেছিল ভুল করে নাকি ওই অশ্লীল ক্যাসেটটা কিনে ফেলেছে। পুলিশ নাকি আবার এই সমস্ত ক্যাসেট দেখলেই অ্যারেস্ট করবে। আমার বাড়িতে তো টিভি আছে, শতুর ঘরেই থাকে। আমার আবার ওই সমস্ত দেখতে ভালো লাগে না। তবে না, ভিসিপি নেই। শতু বলছিল যে শিগগিরই একটা নাকি কিনবে। সত্যকাম? হ্যাঁ, যাই হোক, হরনাথ প্যাকেটে ভরে চুপি চুপি আমাকে রাতে দিয়েছিল। কতদিন আগে? এই তো মানে গত মাসের শেষাশেষি। এখন সেটা আছে? না না না, আজ শুক্রবার, গত শুক্রবার সন্ধ্যায় হরনাথ এসে ফেরত নিয়ে গেল। বলল খদ্দের পেয়েছে, বেচে দেবে। বেচু পর্দা তুলে বলল, দিদিমণি বাজারে যেতে বলছেন, এদিকে আবার সাইকেলে চাকাইলি, আবার ওই হেঁটেই যেতে হবে। বলুন, আপনার কিছু আনতে হবে নাকি? অমরেন্দ্র পকেট থেকে একটা প্রেসক্রিপশন বের করে দিয়ে বললেন, এইটা নবীন বলেছিল যে এখানে সব ঢেরা দেওয়া আছে, দেখবি। হ্যাঁ, এই ওষুধটা এবেলা আসবে, নিয়ে আসবি যেন। যা। বেচু চলে গেল। অমরেন্দ্র হাসলেন। ঘুমের ওষুধ যে, সেটা কোনো দোকানে আবার পাওয়া যায় না। ঘুমের ওষুধ খাওয়া ঠিক নয়? না, ডাক্তার বলল যে ঠিক ঘুমের ওষুধ নয়, ট্রাঙ্কালুইজার। আসলে ওই রাত বিরেতে ওই সমস্ত মানে ওই ভুতুরে কাণ্ডের জন্য শরীরের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল কর্নেল। এদিকে তো আপনিও আসছেন না। ভৌতিক উৎপাত বন্ধ হয়েছে আশা করি। হ্যাঁ, ঠিক ঠিক, আপনি আসছেন শুনেই হয়তো ওরা পালিয়েছে। কদিন থেকে তো আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কালো বেড়ালটা? বেড়ালটাকে মাঝে মাঝে দেখতে পাই,
তবে আমার ধারণা যে ওটা বেড়ালি বটে। সেই কাগজটার রহস্য উদ্ধার করতে পারলেন কর্নেল? রহস্যের ঘাঁটি তো এখানে। দেখা যাক, আপনি আপনার শ্যালকের ছেলে রথিন বাবুর স্ত্রীকে কি চিনতেন? আরে একটা খারাপ মেয়ে। হরনাথের দোষ ছিল না। হরনাথ এতটুকু থেকে লেখাপড়া শিখিয়ে ওকে বড় করেছিল, কিন্তু ওই খারাপকে ভালো করে সাধ্য কার? রথিনকে নিয়ে ভেগে গেল। আর ওই বটুকু এমন লোক, পলিটিক্সই তো ওকে খেয়েছিল। রথিনকে কলকাতায় ব্যবসা করতে টাকা জোগাতো, কিন্তু খবরও নিত না ছেলে সত্যি ব্যবসা করছে না ফুর্তি মেরে টাকা ওড়াচ্ছে। শেষে ওই হারামজাদি মেয়েটাই রথিনকে লোক দিয়ে মার্ডার করিয়েছিল। বটুকু এমন পাপিষ্ট যে খবর শুনেও চুপ করে রইল। আরে সাথে কি আমি ওকে ঘেন্না করতাম? চন্দ্রিকাকে রাঙাটুলিতে শেষ কবে দেখেছেন? চন্দ্রিকা? আপনি চন্দ্রিকাকে চিনতেন নাকি? একটু মাত্র। পরশু হরনাথ এসেছিল, হ্যাঁ, আর বলছিল চন্দ্রিকা নাকি মার্ডার হয়েছে। হতোই, জীবন নিয়ে তো জুয়ো খেলা। মেয়ে হয়ে ওই পাপের শাস্তি। হ্যাঁ, কি বলেন? চন্দ্রিকা হরনাথ বাবুর কাছে সম্প্রতি এসেছিল কিনা জানেন? এলে হরনাথ বাবু আপনার কাছে নিশ্চয়ই গোপন করবেন না? হ্যাঁ, মাসখানেক আগে রাত্রিরেই কলকাতা চলে গিয়েছিল। আবার হরনাথ বলেছিল যে বাবা মায়ের জিনিসপত্র নিতে এসেছিল চন্দ্রিকা। এক চক্কর ঘুরে আসি। কিছু খাওয়া দাওয়া না করে বেরোবেন কি? সুনন্দা হয়তো আপনাদের জন্য খাবার তৈরি করেছে। এক মিনিট। 4:45 বাজে, এখনই না বেরোলে নয়। আপনি সুনন্দাকে বলুন ফিরে এসে একেবারে ডিনারে বসবো। জয়ন্ত, উঠে পড়ো। নিচের রাস্তায় পৌঁছে কর্নেল বললেন, তাহলে চিচিং ফাঁক রহস্য ফাঁস হলো। কই ফাঁস হল? ব্লু ফিল্মের ক্যাসেট। তার মানে চিচিং ফাঁক রহস্য। একটা রিক্সা পেলে ভালো হতো। হরনাথ বাবুর ফার্ম প্রায় 1.5 কিলোমিটার দূরে। কিন্তু ব্লু ফিল্মের ক্যাসেট? ব্রিটিশ আর্মির গুপ্তধনের নকশা ওটার মধ্যেই আছে। ওটা ক্যাসেট নয়, কোনো শক্ত ধাতু দিয়ে তৈরি একই ধরনের আধার। কি সর্বনাশ! সর্বনাশের মুখে দাঁড়িয়ে যাওয়া ঠিক নয় ডার্লিং, চটপট হাঁটো। বেলা পড়ে এসেছে, রোদের রং ঝিন ধরা। এখনই গাছপালা আর উঁচু নিচু টিলার মাথায় আবছা কুয়াশা ঘনিয়ে এসেছে। কিছুটা পথ দুধারে ঘন জঙ্গল। তারপর বাঁদিকে সামান্য দূরে কয়েকটা একতলা ঘর এবং কাঁটাতারের বেড়া দেওয়া ফসলের ক্ষেত দেখা গেল। বেড়াটা রাস্তার সমান্তরালে এগিয়ে গেছে। আরও কিছুটা চলার পর একটা ছোট্ট নদী দেখতে পেলাম। রাস্তাটা বাঁক নিয়ে কাঠের পোল পেরিয়ে গেছে। কাঠের পোলে দাঁড়িয়ে কর্নেল বাইনোকুলারে ফার্মটা দেখতে থাকলেন। কোথাও জনমানুষ নেই, ফার্মের জমিতেও কোনো লোক নেই। থাকলেও খালি চোখে দেখতে পাচ্ছিলাম না। বাইনোকুলার নামিয়ে কর্নেল একটু হেসে বললেন, হালদার মশাই শেষ রক্ষা করতে পারেন কিনা দেখা যাক। কই, হালদার মশাই কোথায়? ফার্ম হাউসের বারান্দায় বসে চা খাচ্ছেন আর এক ভদ্রমহিলার সঙ্গে হাত মুখ নেড়েই গল্প করছেন। হরনাথ বাবুর স্ত্রী ছাড়া আর কি হতে পারেন? দেখি বাইনোকুলারটা দিন। কর্নেল বাইনোকুলার দিলেন না, বললেন, ডিসকোর চেনাদের চোখে পড়ে যাব। চলো নদীর ধারে নেমে যাই। ফার্মের একটা গেট আছে নদীর ধারে, ভেতরে ঢোকা যায় কি না চেষ্টা করা যাবে। নিচে বড় বড় পাথর এবং ঝোপঝাড়ের আড়ালে আমরা হেঁটে যাচ্ছিলাম। মাঝে মাঝে কর্নেল বাইনোকুলারে চারদিক দেখে নিচ্ছিলেন। কিছু দূর চলার পর ফার্মের কাঁটাতারের বেড়া দেখা গেল। তারপর লোহার গরাদ দেওয়া ছোট্ট একটা গেট চোখে পড়ল। গেটের দুপাশে ঘন ঝোপঝাড়। কর্নেল ইশারায় গুঁড়ি মেরে বসতে বললেন, নিজেও বসলেন। তারপর বাইনোকুলারে চোখ রেখে ফার্মের ভেতরটা দেখতে থাকলেন। একটু পরে বললেন, হালদার মশাই মই জোগাড় করেছেন। হয়তো ফার্ম হাউসেই মইটা ছিল, কিন্তু উনি সঠিক গাছ এবং সঠিক অর্কিড চিনতে পারবেন কি? পিঠের কিটব্যাগটি নামিয়ে কর্নেল চেন খুলে একগুচ্ছা চাবি বের করলেন। গেটের ওপাশে লটকানো তালাটার মধ্যে কয়েকটা চাবি ঢোকানোর চেষ্টা করে বললেন, না, বেয়ারা তালা, বরং কাঁটাতার কেটেই ঢোকা যাক। কিটব্যাগ থেকে বেঁটে এবং চ্যাপটা একটা সাঁড়াশির মতো জিনিস বের করে পাশের কয়েক সারি তার কেটে ফেললেন। তারপর তারগুলো দুমড়ে সরিয়ে বললেন, কুইক, গুঁড়ি মেরে এসো। বাঁদিকে ঝোপের আড়ালে এগোতে হবে। এই বিশ্রী অ্যাডভেঞ্চার না করে সোজা ফার্ম হাউসের বড় গেট দিয়ে ঢুকলে কি ক্ষতি হতো? ডিসকোর লোকেরা ওখানেই নজর রেখেছে, কারণ অর্কিডটা কেটে নিয়ে যাওয়া হচ্ছে কিনা তারা নিশ্চয়ই দেখতে চাইবে। সেখানে আমার এই মার্কা মারা চেহারা হরনাথ বাবুর পক্ষে ক্ষতিকর।
ভুলে যেও না, ডিস্কো আমাকে জানিয়ে রেখেছে হরনাথ বাবুকে কেন সে কিডন্যাপ করলো। আলো দ্রুত কমে যাচ্ছে, প্রতি মুহূর্তে সাপের ভয়ে চমকে চমকে উঠছে। কিন্তু এ কোনো নতুন ঘটনা নয়। আমার বৃদ্ধ বন্ধু নাকি সাপের গন্ধ টের পান। ব্যাপারটা সত্যি বা মিথ্যে যাই হোক, এ পর্যন্ত কখনো এই ধরনের অ্যাডভেঞ্চারে সাপের পাল্লায় পড়িনি। এদিকটায় পাথর পড়ে আছে জায়গায় জায়গায়, পাথরের ফাঁকে ঝোপ গজিয়েছে। পাথরের জন্যই এই দিকটায় চাষবাস হয়নি। ক্রমশ একটা দুটো করে গাছ দেখা গেল, তারপর ঘন গাছের জঙ্গল। তবে তলাটা পরিষ্কার, কোনো ঝোপঝাড় নেই, অসমতল মাটি, বড় বড় পাথর। হালদার মশাই ফার্মের এই জঙ্গলটার কথাই বলছিলেন। গাছপালায় পাখিরা তুমুল হল্লা জুড়েছে। আবছা আঁধারে গুড়ি মেরে এগোতে এগোতে পায়ে আর পিঠে ব্যথা ধরে যাচ্ছিল। অবশেষে কর্নেল থামলেন, চাপাস্বরে বললেন, হালদার মশাই কাছাকাছি কোথাও আছেন, কারোর সঙ্গে কথা বলছেন। ফার্মের লোকেদের মধ্যে ডিস্কোর চর আছে, তাতে কোনো সন্দেহ নেই। না থাকলে ডিস্কো মুক্তিপণ হিসেবে পরগাছা দাবি করতো না। সে জেনে ফেলেছে কোথায় জিনিসটা লুকোনো আছে। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। গাছের গুঁড়ির আড়ালে সাবধানে পা ফেলে এগিয়ে গেলেন। ওকে অনুসরণ করলাম। এতক্ষণে হালদার মশাইয়ের কথা কানে এলো। ভাইজি, দেখবেন দেখবেন যেন পাও হড়কাইয়া না যায়। ওঠেন ওঠেন ওঠেন, টাইম নষ্ট করবেন না। কর্নেল ফিসফিস করে বললেন, হালদার মশাই করছেন কি? নিজে মনে উঠছেন না? লোকটা যদি ডিস্কোর চোর হয় তাহলে কেলেঙ্কারি। হালদার মশাইয়ের কথা আবার শোনা গেল। আরে একেবারে ডগায় ওঠেন, ডগায়, একেবারে পিকে কাটারে দিয়া গোড়ায় কোপ মারবেন, নিচে ফেলাইবেন, হেভি বড় গাছা। সামনে কোথাও কোনো গাছের ডগায় কাটারির কোপ মারার শব্দ শোনা গেল। কর্নেল আবার ফিসফিস করে বললেন, জিনিসটা ছিটকে পড়ে যেতে পারে, খুঁজে পাওয়া কঠিন হবে। করছেন কি হালদার মশাই? এসো তো দেখি। আমরা কয়েক পা এগিয়েছি। সামনের গাছের ডালাপালার ভেতর সরসর শব্দ হলো, তারপর টর্চের আলো জ্বলে উঠল। হালদার মশাই বললেন, আটকাইয়া গেল যে ভাইটি। এক কাম করেন, সিঁড়ি থাক, ডালে পাও দিয়া আমি আলো দেখাইতেছি, দাঁড়ান। টর্চের আলোয় উঁচু ডালে আটকে পড়া প্রকাণ্ড একটা ফুলন্ত অর্কিডের ঝাড় দেখা যাচ্ছিল। হাফ প্যান্ট গেঞ্জি পরা একটা লোক কাটারি হাতে মই থেকে ডালে পা রাখার চেষ্টা করছিল। অনেক কসরত করে সে পা রাখল, তারপর কাটারি দিয়ে ঠেলে অর্কিডটা ফেলে দিল। দেখলাম টর্চ জেলে লম্বা পায়ে হালদার মশাই সেদিকে এগিয়ে গেলেন। গাছ থেকে লোকটা প্রায় চেঁচামেচি জুড়ে দিল, আলো দেখান, আলো দেখান, নামবো কি করে? হালদার মশাই আলো ফেললেন গাছের ডগায়। তার এক হাতে টর্চ, অন্য হাতে অর্কিডের প্রকাণ্ড ঝাড়টা উল্টো হয়ে ঝুলছিল। সেটা একটা বস্তায় ভরলেন, তারপর আলো দেখালেন। লোকটা অনেক চেষ্টার পর মই বেয়ে নেমে এলো। হালদার মশাই বললেন, এই সিঁড়ি খান লইয়া যান, মাঠানেরে কইবেন, চিন্তার কারণ নাই, আমি যাই যা। লোকটা মই নামিয়ে টানতে টানতে নিয়ে গেল। অদ্ভুত শব্দ হচ্ছিল মইটা। হালদার মশাই টর্চের আলো জেলে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেলেন। কর্নেল চাপাস্বরে বললেন, হালদার মশাই বুদ্ধিমান। ওর টর্চের আলোয় দেখলাম গাছটার গায়ে একটা স্বস্তিকা চিহ্ন খোদাই করা আছে। কাজেই সঠিক গাছ এবং সঠিক অর্কিড। কর্নেল সাবধানে পায়ের কাছে টর্চ ফেলে এগিয়ে গেলেন সেই গাছটার দিকে। তারপর যেখানে অর্কিডটা পড়েছিল সেখানে আলো ফেললেন। ছেঁড়াখোঁড়া ফুল আর কিছু পাতা পড়ে আছে। কর্নেল মাটির উপর আলো ফেলে ডান দিকে এগিয়ে গেলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কর্নেল এদিক ওদিক আলো ফেলতে ফেলতে এক জায়গায় থমকে দাঁড়ালেন। ফিসফিস করে বললেন, কানের ভুল হতেও পারে, কি একটা শব্দ শুনছিলাম, শব্দটা অন্যরকম। আমি শুধু অর্কিড পড়ার শব্দই শুনেছি। না, আমি আরো একটা শব্দ শুনেছি। পাওয়া গেল। কিন্তু এবার হালদার মশাই বিপদের মুখে পড়বেন। হরনাথ বাবুর অবস্থাও অনিশ্চিত হয়ে উঠবে। জয়ন্ত, কুইক। জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে দেখলাম দিনের আলো তখনও একেবারে ফুরিয়ে যায়নি। তবে ফার্মের মাঠে আলো ঝুকঝুক করছে কাছে ও দূরে। যেখানে বড় বড় পাথর পড়ে থাকতে দেখেছিলাম সেখানে পৌঁছে কর্নেল হাঁটু দুমড়ে বসলেন। আমিও বসে পড়লাম। কর্নেলের হাতে ফিকে হলুদ রঙের একটা মোড়ক, ভিডিও ক্যাসেটের সাইজ। মোড়কটার একদিকে টেপ সাঁটা। কর্নেল টেপ ছিঁড়ে মোড়কটা খুললেন। কালো রঙের চৌকো একটা জিনিস বেরোলো। ওটার একদিকে গোল চাকতি বসানো। কর্নেল পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন।
দেখা মাত্র চিনতে পারলাম এই চিরকুটটাই চন্দ্রিকার পার্সেল লুকোনো ছিল। কর্নেল চিরকুটটা দেখে নিয়ে গোল চাকতিটা ঘোরাতে থাকলেন। আর চুপ করে থাকতে পারলাম না, বললাম, তালা খোলার কোড নাম্বার, তাই না? হ্যাঁ, TL2 R3 L1 R4। ব্যাপারটা সোজা। কর্নেল শেষবার চাকতিটা ঘোরানোর পর ওপরের ডালাটা খুলে গেল। ভেতরে আবার একটা প্যাকেট দেখতে পেলাম। কর্নেল সেটা তুলে জ্যাকেটের ভেতর পকেটে চালান করে ডালা বন্ধ করে দিলেন। খুট করে শব্দ হলো। কর্নেল বললেন, টি হলো টার্ন অর্থাৎ ঘোরাও, এল হলো লেফট, আর হলো রাইট। তার মানে চাকতিটা বাঁদিকে 2 নম্বর পর্যন্ত ঘোরাও, তারপর ডান দিকে ফের ঘোরাও 3 নম্বর পর্যন্ত, আবার বাঁদিকে 1 নম্বর পর্যন্ত ঘুরিয়ে ডান দিকে 4 নম্বর পর্যন্ত ঘোরালেই তালা খুলে যাবে। মন্দিরে পৌঁছবার আগেই হালদার মশাইকে ধরতে হবে। নদীর ধারের ছোট গেটটা এবার ভেজানো দেখতে পেলাম। বোঝা গেল হালদার মশাই চাবি নিয়ে এসেছেন ফার্ম হাউস থেকে। গেট দিয়ে বেরিয়ে কর্নেল হালদার মশাইকে খুঁজছিলেন। একটু পরে বললেন, ব্রিজের ওধারে দাঁড়িয়ে আছেন দেখছি, কোনো মতলব ভাঁজছেন সম্ভবত। আমরা নদীর ধারে ধারে ঝোপ জঙ্গলের আড়ালে হন্তদন্ত এগিয়ে কাঠের ব্রিজে পৌঁছলাম। ব্রিজের ওপারে একটা প্রকাণ্ড পাথরের কাছে হালদার মশাইয়ের ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। কাছাকাছি গিয়ে কর্নেল চাপাস্বরে বললেন, হালদার মশাই। গোয়েন্দা ভদ্রলোক লাফিয়ে উঠে ঘুরে দাঁড়ালেন। ভেরি গুড। এই দেখেন, এই পরগাছায় কিডন্যাপার হরনাথ বাবুর দিয়া চিঠি লিখছে। পরগাছার ভেতর এই জিনিসটা ঢুকিয়ে নিয়ে যান। এইটা কি কইলেন? কর্নেল সেই চৌকো কৌটোটা ওর হাতের পরগাছার ভেতর ঢুকিয়ে দিলেন। তারপর কিডব্যাগ থেকে নাইলনের দড়ি বের করে বেঁধে ফেললেন ওটা। হালদার মশাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্নেল বললেন, সময় হয়ে গেছে, এবার শিগগির ভবানী মন্দিরে চলে যান। পরগাছাটা রেখেই চলে আসবেন কিন্তু। বাট হোয়াট ইজ দ্যাট থিং কর্নেল স্যার? টাইম বোমা। খাইছে। কুইক, রেখেই চলে আসবেন। এই পথে বাস্ট করবে না তো? না। হালদার মশাই আবছা আঁধারে গাছপালার ভেতর দিয়ে উধাও হয়ে গেলেন। কর্নেল বললেন, চলো বেটা যাক। হাঁটতে হাঁটতে বললাম, গুপ্তধনের নকশাটা দিলেন না, কিন্তু রাত 10টায় চিচিং ফাঁক অর্থাৎ ওই কোড নাম্বারটা ডিস্কোকে দেবেন। আমার মনে হয় না ডিস্কো এত বোকা যে কোড নাম্বারের সাহায্যে কৌটো খুলেই যখন দেখবে কিছু নেই তখন ক্ষেপে গিয়ে হরনাথবাবুকে নির্ঘাত খুন করে ফেলবে। চুপচাপ এসো, ওসব কথা পরে হবে। অমরেন্দ্র সিংহ রায়ের বাড়ির কাছে পৌঁছে কর্নেল বললেন, তুমি গিয়ে রায় সাহেবের সঙ্গে গল্প করো, বলবে আমার চুরুট ফুরিয়ে গেছে, বাজারে আনতে গেছি। উনি হনহন করে এগিয়ে গেলেন। গেটে উঠে দেখলাম বাড়ির চারদিকে আলো জ্বলছে। বারান্দার চেয়ারে একা বসে আছেন রায় সাহেব। আমি সাড়া দেবার আগেই দেখতে পেয়ে হাঁকলেন, বেচু, এই বেচু, আরে তালা খুলে দে। গেটটা সবসময় তালাবন্ধ থাকে দেখছি। বাড়ির চারদিকে আলোর ব্যবস্থা করার কারণ সম্ভবত ভৌতিক উৎপাত, কিন্তু কর্নেল যে বললেন দুটো ভূতকে পকেটস্থ করেছেন, তার মানে কি? বেচু তালা খুলে বলল, কর্নেল সাহেব কোথায় গেলেন? চুরুট কিনতে। আমাকে বললি তো এনে দিতাম। ওহো। হ্যাঁ, কর্নেল সাহেবের চুরুট তুই আনতিস? হ্যাঁ, চিনিস উনি কি চুরুট খান? আরে খালি সপ্তাহে তুই ফোঁপর দালালি। যা জয়ন্তবাবুর জন্য খাবার নিয়ে আয়, খিদে পেয়েছি ওর। না, খিদে পায়নি, আপনাকে ব্যস্ত হতে হবে না। কত দূর ঘুরলেন? নদীর ব্রিজ অবধি। কর্নেলের বাতিক তো জানেন, পাখি প্রজাপতির পেছনে ছুটোছুটি করে বেড়ালেন। তারপর হঠাৎ খেয়াল হলো চুরুট ফুরিয়ে গেছে। আরে কি মুশকিল, দাঁড়িয়ে থাকবি নাকি এর জন্য চা কফি কিছু আনবি? চা খাবেন না কফি খাবেন স্যার? বরং কড়া করে 1 কাপ চা আন। বেচু চলে গেল। অমরেন্দ্র হাসলেন। হ্যাঁ, বাইরে বেরিয়ে এসে কড়া চা আমারও কিন্তু খুব পছন্দ। কর্নেল সাহেব কেন যে শুধু কফি খেতে ভালোবাসেন বুঝি না বাবা। ওর মতে কফি নাকি নার্ভকে চাঙ্গা করে। কে জানে, যার যত অভিরুচি। কর্নেল সাহেব হরনাথের ফার্মে যাননি? না তো। ভবানী মন্দিরে? না, উনি বলছিলেন প্রাইভেট ডিটেকটিভ যখন এসে গেছেন তিনিই হরনাথ বাবুকে উদ্ধার করে ফেলবেন। হরনাথ যেদিন কলকাতার এক ভদ্রলোককে আমার বাড়িতে এনেছিল, লম্বা গড়ন, পেল্লায় কিন্তু গোঁফ আছে, ইস্ট বেঙ্গলের লোক,
আমার এখন সন্দেহ হচ্ছে তিনি কি ডিটেকটিভ, কিন্তু হরনাথ কেন ডিটেকটিভ ভাড়া করবে? কোনো বিপদ আঁচ করেছিল নাকি? অথচ তো আমাকে কিছুই জানালো না। এটাই তো একটা আশ্চর্য। বেচু ঝটপট চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে বললাম, আপনার অ্যালসেশিয়ানটা মারা গেছে শুনলাম, বেচু বলছিল। হ্যাঁ, আসলে ভুলটা আমারই। কিছুদিন থেকেই কেমন ঝিম মেরে বসে থাকতো। রাত্রিরে এত অদ্ভুত কাণ্ড হতো, সাড়া দিত না। তখন তো বুঝিনি যে জনি অসুস্থ। আসলে ওর দিকে ইদানিং তত লক্ষ্য ছিল না। এই ভুতুরে কাণ্ড কারখানা নিয়েই খালি মাথা ঘামাতাম। অমরেন্দ্র এবার তাঁর প্রিয় কুকুরের জীবনী এবং তার পরিবারের ইতিহাস শোনাতে শুরু করলেন। শেষে নিজের রাজনৈতিক কীর্তিকলাপের কাহিনীর পাতা খুললেন। বটুক চৌধুরী ছিলেন তার বন্ধু। হঠাৎ বটুকবাবু দল বদলে তাঁর ঘোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন। শালা ভগ্নিপতির এই লড়াই নিয়ে লোকে ঠাট্টা তামাশা করত। তাই রাজনীতি ছেড়ে দেন অমরেন্দ্র। বারবার ঘড়ি দেখছিলাম। কর্নেল ফিরলেন প্রায় 1.5 ঘন্টা পরে। ফিরেই বললেন, রায় সাহেব, ডিনার খাবো কিন্তু রাত 9টায়, তারপর আবার বেরোতে হবে। অমরেন্দ্র বেচুকে ডেকে তাড়া দিলেন। তারপর আমাদের সেই ঘরে নিয়ে গেলেন। বললেন, সুনন্দার শরীরটা ভালো যাচ্ছে না কর্নেল। এদিকে তো শতুর মতিগতিও ভালো ঠেকছে না। কেন? কোনোদিন বাড়ি ফেরে, আবার কোনোদিন ধানবাদে থেকে যায়। আজ বলে গেছে বাড়ি ফিরবে না। চেহারা তো দেখে মনে হয় নেশা ভাঙ ধরেছে। কোন দিকে যে সামলাবো কিছুই তো ভেবে পাচ্ছি না। ঠিক আছে, আপনারা বিশ্রাম করুন, আমি আসছি। হ্যাঁ, কফি বলবো নাকি? থাক, বাজারে একটা ক্যাফে সেন্টার দেখলাম, সেখানেই কফি খেয়ে নিয়েছি। আরে ভিডিও সেন্টার বলুন, ভিডিও সেন্টার। আজকাল তো এই এরিয়াতে কাফে সেন্টার, কফি হাউস অনেক হয়েছে। সবই কিন্তু ওই বুঝলেন তো, ব্লু ফিল্মের বদমাইশি। কর্নেল ঘরের দরজা বন্ধ করে চেয়ারে বসলেন। আমি বাথরুমে গিয়ে মুখ হাত রগড়ে ধুলাম। ক্লান্তি চলে গেল। একটু পরে বাথরুম থেকে বেরিয়ে দেখি কর্নেল একটা খুদে ক্যাসেট এবং একটা গোল ছোট্ট কি যন্ত্র টেবিলে রেখে খুঁটিয়ে দেখছেন। বললাম, কি ওগুলো? সেই ভূত দুটো। ভূত দুটো? তার মানে? তুমি হলঘরে কালো ছেঁড়া তারটা দেখেছিলে, বর্গার খাঁজে গোল দাগটা লক্ষ্য করনি? এটা একটা খুদে মাইক্রোফোন, আর এটা একটা টেপ। টেপ রেকর্ডারে ঢুকিয়ে সুইচ অন করলে নানা রকম ভৌতিক শব্দ শোনা যাবে। একটা বিদেশি সাউন্ড রেকর্ড। আমেরিকায় দেখেছি, হ্যালোউইন পর্বের রাত্রে ছোট ছেলেমেয়েরা এটা বাজিয়ে বড়দের ভয় দেখায়। কোথায় পেলেন ওই দুটো? কালো তারটা সত্যকামের ঘরে গিয়ে ঢুকেছে দেখে মাস্টার কি দিয়ে ওর ঘরের তালা খুলেছিলাম। বিছানার তলায় পেয়ে গেলাম। ব্যাপারটা বুঝতে পারছো? আমি আসবো শুনেই সত্যকাম খুদে মাইক্রোফোনটা খুলে নিয়েছিল, তাই আর ভূতের উপদ্রব হচ্ছিল না। সত্যকাম ডিসকোর চেলা হয়েছে? টাকার লোভে হয়েছে। তাছাড়া ডিসকোর চেনা লোক। একটা চিঠিও উদ্ধার করেছি বিছানার তলা থেকে। ডিসকো খবর পেয়েছিল নকশাটা হরনাথ রায় সাহেবের ঘরে লুকিয়ে রেখেছেন, কিন্তু ডিসকো একটা ভুল করেছিল। চিচিং ফাঁক কথাটা হরনাথ জানেন এবং তার বন্ধুদেরও জানিয়েছেন ভেবেছিল ডিসকো। আমার ধারণা চন্দ্রিকা নকশাটা জ্যাঠার কাছে গোপনে রেখে গেলেও ওটার সাংকেতিক নাম যে চিচিং ফাঁক তা বলেনি। চিঠিটা দেখি। যথাসময়ে দেখাবো, ব্যস্ত হয়েও না। বলে চুরুট ধরিয়ে কিটব্যাগ থেকে একটা খবরের কাগজ বের করলেন। সেই কাগজে খুদে টেপ এবং মাইক্রোফোনটা প্যাকেটবন্দি করে সুতো দিয়ে পরিপাটি করে বাঁধলেন। তারপর ডটপেনের বড় বড় হরফে প্যাকেটের ওপর লিখলেন, সত্যকামকে কর্নেল নীলাদ্রি সরকারের উপহার। আমি বললাম, এখন আমার সন্দেহ হচ্ছে কুকুরটাকে সত্যকামই বিষ খাইয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, সম্ভবত কালো বেড়ালটাই বাড়িতে আনাগোনা যাতে নির্বিবাদে করতে পারে, সেই জন্যই কুকুরটাকে মেরে ফেলার দরকার ছিল। কালো বেড়ালটার রক্ত খাওয়া এবং যাতায়াত ভৌতিক রহস্যকে জমজমাট করে ফেলেছিল। অসহায় রোগা কুকুরটা চুপচাপ দেখত। দৃশ্যটা কল্পনা করা যায়? থাক ওসব কথা। এবার শেষ রক্ষা কিভাবে হয় সেটাই চিন্তা। হালদার মশাই কোনো বিভ্রাট বাঁধালেই সমস্যায় পড়ব।
কতক্ষণ পরে হলঘরের দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজল। বেচু দরজার কড়া নেড়ে ডাকল, খাবার রেডি স্যার। কর্নেল কিটব্যাগ হাতে নিয়ে দরজা খুললেন। ইশারায় আমাকে আমার কিটব্যাগটা নিতে বললেন। বেচু, এই প্যাকেটটা তুমি সত্যকামকে দেবে, খুলো না যেন, যন্ত্র ভরা আছে, বিগড়ে যাবে, অনেক দাম। বেচু সেই প্যাকেটটা ফ্রিজের মাথায় যত্ন করে রেখে দিল। খাওয়া সেরে কর্নেল বললেন, কর্তামশাইকে বলো বেরুচ্ছি, যদি রাতে আর না ফিরি যেন চিন্তা না করেন। এত রাত্রিরে কোথায় যাবেন স্যার? কলকাতায় যাত্রা শুনতে। বেচু হঠাৎ লাফিয়ে উঠে দরজার পাশ থেকে একটা লাঠি নিয়ে হাত ছাড়ল। তবে রে, সে তাড়া করে গেল। সেই কালো বিড়ালটাকে জানালা গলিয়ে পালাতে দেখলাম। জানতাম কর্নেলের গন্তব্য ভবানী মন্দির, তাই কোনো প্রশ্ন করিনি। নদীর ব্রিজ পেরিয়ে রাস্তা ডান দিকে মোড় নিয়েছে। কর্নেল বাঁদিকে খোলামেলা মাঠে হাঁটতে থাকলেন। অন্ধকারে উনি নাকি দিব্যি দেখতে পান, আমি পাই না। সাবধানে পা ফেলে ওকে অন্ধের মতো অনুসরণ করছিলাম। মাঠটা ঢালু হয়ে নেমেছে, বার কয়েক হোঁচট খেলাম। তারপর অন্ধকারে জমাট কালো একটা জঙ্গলে ঢুকলাম। কর্নেল আস্তে করে বললেন, আমাকে ছুঁয়ে এসো, নইলে হারিয়ে ফেলবে। আর কত দূর? কাছেই। জঙ্গল শেষ হলো। একটা খোলামেলা জায়গায় পৌঁছে কর্নেল আমার কানের কাছে মুখ এনে বললেন, সামনে উঁচু চত্বর আছে, আমি দাঁড়িয়ে থাকবো চত্বরের নিচে, তুমি চত্বরের তলায় গুঁড়ি মেরে বসবে, টর্চ রিভলভার তৈরি রাখো। চত্বরটা নক্ষত্রের আলোয় আবছা দেখা যাচ্ছিল। কর্নেল গিয়ে ধাপের কাছে দাঁড়ালেন। পাশে আমি গুড়ি মেরে বসলাম। চারপাশে পোকামাকড়ের ডাক। একটা প্যাঁচা কর্কশ শব্দে ডাকতে ডাকতে উড়ে গেল। তারপর দূরে শেয়ালের ডাক শোনা গেল। কর্নেল লাইটার জেলে চুরুট ধরালেন। তারপর আস্তে করে বললেন, মিস্টার ডিস্কো। কোনো সাড়া এলো না। আবার কিছুক্ষণ পর কর্নেল ডাকলেন, মিস্টার ডিস্কো, আর ইউ দেয়ার? এবার চাপা গলায় সাড়া এলো, কর্নেল সরকার। আসুন, ভদ্রলোকের চুক্তি মিস্টার ডিস্কো। আপনি ওটা ওখানেই এক টুকরো পাথরে চাপা দিয়ে রেখে যান। কিন্তু হরনাথ বাবুকে যে ফেরত চাই। ফার্ম হাউসে গিয়ে অপেক্ষা করুন, পেয়ে যাবেন। দুঃখিত মিস্টার ডিস্কো, ভদ্রলোকের চুক্তি, এমন তো কথা ছিল না। কি কথা ছিল? আপনি যা লিখেছিলেন পড়ে শোনাবো? অত সময় নেই, তাড়াতাড়ি করুন। আপনি লিখেছিলেন জিনিসটা আপনার হাতে পৌঁছে দিতে, আপনার হাতেই তা তুলে দিতে চাই। চালাকি ছাড়ুন, আমাকে ফাঁদে ফেলতে পারবেন না। চারিদিকে আমার লোক তৈরি আছে। আমি চালাকি করছি না, আমি আপনার বুদ্ধির চাতুর্যে মুগ্ধ, তাই আপনার হাতের স্পর্শ পেতে চাই মিস্টার ডিস্কো। দেরি করবেন না, বিপদে পড়বেন তাহলে। আপনি টর্চের আলোয় দেখুন, আমি নিরস্ত্র। আমার হাতে সেই কোড নাম্বার লেখা কাগজ। আপনার দেখা উচিত কাগজটা জাল কিনা। আপনি ওটা দেখলেই চিনতে পারবেন, কারণ চন্দ্রিকা আপনাকে নিশ্চয়ই ওটা দেখিয়েছিল। দেখায়নি। আই রিপিট মিস্টার ডিস্কো, দেখিয়েছিল, কিন্তু তখন আপনি বুঝতে পারেননি কি ওটা। কে বললো আপনাকে? আপনি বলেছিলেন আমাকে, তবে পরোক্ষে। ননসেন্স, দেরি করবেন না। মিস্টার ডিস্কো, আপনি কি জিজ্ঞেস করেননি আমাকে চন্দ্রিকার পার্সের কথা? ড্যাম ইট, 1 মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে, আপনার কথা মতো পাথর চাপা দিয়ে রেখে যাচ্ছি। কর্নেল টর্চের আলো পায়ের কাছে ফেলে এক টুকরো পাথর কুড়িয়ে নিলেন। তারপর উঁচু চত্বরের ওপর হাত বাড়িয়ে সেই চিরকুটটা রেখে পাথর চাপা দিলেন। উত্তেজনায় আমি ততক্ষণে একটু উঠে দাঁড়িয়ে চত্বরের কিনারায় উঁকি দিয়েছিলাম। দেখে নিয়ে বসে পড়লাম। আলো নিভিয়ে কর্নেল কয়েক পা এগিয়ে চত্বর থেকে দূরে গেলেন, যেন ফিরে চলেছেন। চত্বরের পেছন থেকে এক ঝলক টর্চের আলো এসে পড়ল। এরপরই আলোটা নিভে গেল। চাপা শব্দ শুনতে পেলাম চত্বরের ওপর। পাথরটা গড়িয়ে ফেলে দিয়ে কেউ কাগজটা তুলে নিল। সেই সময় কর্নেলের চাপা কণ্ঠস্বর ভেসে এলো, ঠিক সেই কাগজটা তো মিস্টার ডিস্কো? ইউ ব্লাডি ওল্ড হ্যাগার্ড, এখনো তুমি চলে যাওনি? টর্চের আলো পড়তে থাকলো চারদিকে, কিন্তু কোথাও কর্নেলকে দেখতে পেলাম না। বুঝলাম পাথরের আড়ালে বা ধ্বংসস্তূপের পেছনে কোথাও আছেন। আমি চত্বরের নিচে গুটিসুটি বসে আছি। কি করা উচিত ভেবে পাচ্ছি না। হঠাৎ আমাকে স্তম্ভিত করে কর্নেল বলে উঠলেন, ইন্দ্রজিৎ বাবু, দ্য গেম ইজ ওভার, ফায়ার আর্মস ফেলে দিন, পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে। চারদিক থেকে ঝলকে ঝলকে টর্চের আলো এসে ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। চত্বরে কেউ নেই। কর্নেলকে ছুটে আসতে দেখলাম। এদিক ওদিক থেকে পুলিশও এগিয়ে আসছিল বন্দুক তাক করে। তারপরেই মন্দিরের পেছন দিকে হালদার মশাইয়ের চিৎকার শুনতে পেলাম, কর্নেল স্যার, কর্নেল স্যার, হালারে ধরছি, হালারে। আচ্ছা আচ্ছা। কয়েকটা উজ্জ্বল সার্চ লাইট জ্বলে উঠল। চত্বরের ধাপ বেয়ে উঠে কর্নেলকে অনুসরণ করলাম।
বিধ্বস্ত বিশাল মন্দিরের গা ঘেঁষে একটা বটগাছ ডালাপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তার তলায় হালদার মশাই ডিস্কোকে মাটিতে ফেলে তার বুকের ওপর বসে আছেন। তার দুটো পা ধরাশায়ী ডিস্কোর দুই হাতের ওপর। ডিস্কোর মুখে মুখোশ আঁটা। কর্নেল কাছে গিয়ে বললেন, অশোকবাবু, রতন চৌধুরী, স্বপন দাস এবং চন্দ্রিকা রায়ের খুনি ইন্দ্রজিৎ ব্যানার্জিকে গ্রেপ্তার করুন। সাবধান, আগে হ্যান্ডকাপ পরিয়ে দিন। কলকাতা থেকে পুলিশের ডিটেকটিভ ইন্সপেক্টর অশোক গুপ্ত সদল বলে এসে পড়েছেন। এটা কর্নেলেরই পরিকল্পনা, তাতে সন্দেহ নেই। কিন্তু আমি ভেবেচাকা খেয়ে দাঁড়িয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। সৌরভ নাট্যগোষ্ঠীর নাট্যকার, পরিচালক, অভিনেতা এবং প্রাক্তন ট্রেড ইউনিয়ন নেতা ইন্দ্রজিৎ ব্যানার্জি যে স্বয়ং ডিস্কো, এটা আমার কাছে একেবারে অবিশ্বাস্য। একটা দুঃস্বপ্ন দেখছি না তো? মুখোশের আড়ালে নিশ্চয়ই অন্য কোনো মুখ আছে। হালদার মশাই উঠে দাঁড়ালেন। তাগড়াই পুলিশেরা হাতকড়া পরিয়ে ডিস্কোকে টেনে ওঠালো। তখন কর্নেল ডিস্কোর মুখোশটা একটানে খুলে দিলেন। এবার স্পষ্ট ইন্দ্রজিৎ ব্যানার্জিকেই দেখলাম। মাথা ঝিমঝিম করে উঠল। ইন্দ্রজিৎ বাবুর চোখ মুখ ফাঁদে পড়া সাপদের মতো ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়ছেন। হালদার মশাই খিক খিক করে হেসে বললেন, আরে পরগাছা, এই সত্তরে রাইকা চিন্তা করলাম, আরে কোন হালা আইয়া পরগাছা লয় দেখা উচিত। এই টাইম মামা ফাটবো কইছিলেন, তাই ঘুর পথে বন বাদার দিয়া ফিরে আইলাম। এই গাছে চড়লাম, কিছুক্ষণ পরে চত্বরে আলো পড়লো। দুইজন আইছিল। একজন কইল, তুমি গাড়ির কাছে যাও, বুড়া রাত্র 10টায় আইব, আমি ওয়েট করি। এই হালায় বলে প্যান্টের পকেট থেকে নস্যির কৌটো বের করে নস্যি নিলেন হালদার মশাই। ফের চিন্তিত মুখে বললেন, কিন্তু টাইম বোমা কেন ফাটলো না কর্নেল? বিগড়ে গেছে হালদার মশাই। অশোকবাবু বললেন, ইন্দ্রজিৎ বাবু, হাইওয়েতে আপনার গাড়িটা আমরা অলরেডি সিজ করেছি। আপনার 2 চেলা ছিল, তারা এতক্ষণে থানার হাজতে। আপনার আরও 3 জন লোককে রাত 8টায় নদীর ব্রিজেই পাকড়াও করেছি। আপনাকে ডেসিডিটি ল্যারি সাহেব জানাতে বলেছেন তিনি আর আপনার বন্ধু নন। ইন্দ্রজিৎ ব্যানার্জির পোশাক আঁতড়ে কর্নেল কালো কৌটোটা খুঁজে বের করে ঝটপট তালা খুলে ভেতরটা দেখালেন। দেখছেন তো ইন্দ্রজিৎ বাবু, এতে কোনো নকশা নেই। কাজেই অযথা হরনাথ বাবুকে আটকে রেখে লাভ নেই। বলুন তাকে কোথায় রেখেছেন? ইন্দ্রজিৎ বাবুর গাড়িতেই হরনাথ বাবুকে আমরা উদ্ধার করেছি। হাত পা বাঁধা এবং মুখে টেপ সাঁটা অবস্থায় গাড়ির ভেতরে ওকে ফেলে রেখে পাহারা দিচ্ছিল 2 চেলা। ডিস্কো সাহেব গিয়ে এবার নিশ্চয়ই হরনাথ বাবুকে মুক্তি দিতেন। চলুন থানায় ফেরা যাক। আপনারা তো হাইওয়ের দিকে যাবেন, আমি আর ওদিকে যাচ্ছি না। ফরেস্ট বাংলো বুক করা আছে, সেখানেই উঠব। কলকাতা ফিরে দেখা হবে। অশোকবাবু সদল বলে আসামিকে নিয়ে সার্চ লাইটের আলোয় জঙ্গল প্রায় জ্বালিয়ে দিতে দিতে চলে গেলেন। ব্রিজের কাছে এসে হালদার মশাই বললেন, আমি 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 আমার ক্লায়েন্টের ফার্মে যাইয়া ওনারে ওয়াইফের দিদি কইছি, বুঝলেন না? নিজের হাতে রান্না কইরা খাওয়াইবেন কইছেন। প্রাইভেট ডিটেকটিভ তার অনবদ্য খিক খুশির হাসি হেসে লম্বা পায়ে এগিয়ে গেলেন। দেখতে দেখতে টর্চের আলো মিলিয়ে গেল। কর্নেলকে জিজ্ঞেস করলাম, ফরেস্ট বাংলো কত দূর? আমার ঠ্যাং দুটোই জ্যাম ধরে গেছে। কাছেই, ওই দেখো আলো জ্বলছে। নদীর ধারে টিলার উপর অসাধারণ একটা রিসর্ট। চড়াই ভেঙে বাংলোয় পৌঁছতে আরও ক্লান্ত হয়ে পড়েছিলাম। চৌকিদার প্রতীক্ষা করছিল কর্নেলের। আমরা বারান্দায় বসার পর সে শিগগির কফি করে আনলো। কর্নেলের সঙ্গে তার কথাবার্তা শুনে বুঝলাম আজ রাত্রে যে কোনো সময়ে কর্নেল পৌঁছবেন বলে খবর পেয়েছিল সে, তাই বাড়ি চলে যায়নি। এও বুঝলাম কর্নেল তার সুপরিচিত। কফি খাওয়ার পর চাঙ্গা হয়ে বললাম, ডিস্কো নামের আড়ালে যে ইন্দ্রজিৎ ব্যানার্জি আছেন এটা কি করে বুঝলেন? কর্নেল চুরুট ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, প্রথম খটকা বাঁধে চন্দ্রিকা খুন হওয়ার পর তার পার্স সম্পর্কে ইন্দ্রজিতের আগ্রহ দেখে। কিন্তু কি অসাধারণ ধূর্ত আর নিষ্ঠুর লোক এই ইন্দ্রজিৎ ব্যানার্জি। চিন্তা করে দেখো, ডিস্কো অস্তিত্ব আমার কাছে সত্য বলে প্রমাণের জন্য সে কত কাণ্ড করে বসল। চন্দ্রিকাকে খুনের জন্য অস্ত্র উদ্ধার করে দিল, নিজের এক চেলা স্বপনকেও খুন করলো, শেষে নিজেকে নিজেই কিডন্যাপ করলো, 1 লক্ষ টাকা নিজের স্ত্রীর হাত দিয়ে নিজেই নিল। মৃদুলার অবশ্য এটা জানার কথা নয়,
তবে মৃদুলার কথায় আভাস পেয়েছিলাম অত নগদ টাকা নিশ্চয়ই ঘরে আছে। আসলে ইন্দ্রজিৎ ব্যাংক থেকে টাকা তুলে রেখেছিল। ওর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে চেক করে ওর প্রমাণ পাওয়া গেছে। আসলে ইন্দ্রজিৎ চন্দ্রিকার কাছে কোড নাম্বারটা হাতাতে না পেরে একটা বড় রকমের প্ল্যান ফেঁদেছিল। আমার হাত দিয়ে সে ওটা হাতানোর উদ্দেশ্যেই ডিসকোর হুমকির কাল্পনিক ধুয়ো তুলে অরিজিতের মাধ্যমে আমার দ্বারস্থ হয়। সত্যকামই তাকে আমার পরিচয় দিয়ে থাকবে। এবার পয়েন্ট বাই পয়েন্ট ওর প্ল্যানটা লক্ষ্য করো। পরগাছা নাটক মঞ্চস্থ করার রাত থেকে ইন্দ্রজিতের অভিযান শুরু। বহুদিন ধরে ডিসকোর ব্যাকগ্রাউন্ড তৈরি করার পর সে গত রবিবার অ্যাকশনে নেমেছিল। অপারেশন ডিসকো বলুন। বলতে পারো, কিন্তু তার একমাত্র লক্ষ্য ছিল আমারই সাহায্যে কোড নাম্বারটা হাতানো। এই লক্ষ্য নিয়ে সে শখটা সাজিয়েছিল, কিন্তু নকশার আধার যে ধাতুতে তৈরি তা ভেঙে ফেলা কঠিন। তাছাড়া তাতে নকশার ক্ষতি হবে, কাজেই কোড নাম্বারের সাহায্যেই ওটা খোলা একান্ত দরকার। নকশাটা এবার কি করবেন? ডিফেন্স ডিপার্টমেন্টের হাতে তুলে দেবো। এবার দ্বিতীয় অপারেশন অর্কিড শুরু হবে। পরগাছা রহস্য গল্পের তৃতীয় পর্ব এখানেই শেষ হল। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কর্নেলের চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে শৈবাল, রাজ, হৃদ, বিবেক, পারবিতা ও অমৃতার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।